আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাপানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, যা 2026 সনের ফেব্রুয়ারি মাসে পাশ হয়েছিল। এই চুক্তিটি যখন স্বাক্ষরিত হয়, এই স্বাক্ষরিত হওয়ার পরপরই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মহলের অর্থনৈতিক বিদগণ কিন্তু এটিকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার চুক্তি বলে অভিহিত করেছেন। তো কেন এই গেম চেঞ্জার চুক্তি বলে এটিকে অভিহিত করা হলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ 2026 সনের পূর্ব পর্যন্ত এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ নিম্ন আয়ের দেশের কাতারে অন্তর্ভুক্ত ছিল। এখন 2026 সনের পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত হবে। এখন আন্তর্জাতিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বিভিন্ন দেশে যখন শুল্কমুক্ত সুযোগ সুবিধা পেতে যাবে, তখন সেই দেশকে লিস্ট ডেভেলপিং কান্ট্রির অন্তর্ভুক্ত হতে হয়। অর্থাৎ যে সকল দেশ লিস্ট ডেভেলপিং কান্ট্রি বা এলডিসি এর অন্তর্ভুক্ত, সেই সকল দেশই কেবলমাত্র অন্য দেশের পণ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত একটা সুবিধা পাবে। যেহেতু বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে উত্তরণ পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছে, কাজেই বাংলাদেশকে এখন আর শুল্কমুক্ত সুবিধা দিয়ে অন্য কোনো দেশে পণ্যদ্রব্য রপ্তানির সুযোগ দেওয়া হবে না। তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে যাচ্ছে। তো এই যে আন্তর্জাতিক বাণিজ্যে যখন শুল্কমুক্ত একটা অবস্থান বাংলাদেশ হারালো, অর্থাৎ একটা সুবিধা বাংলাদেশ হারালো, তখন এই বাংলাদেশকে এখন এই সুযোগ হারানোর পরিবর্তে, অর্থাৎ এই যে একটা লস বাংলাদেশ খেলো, এই লসের পরিবর্তে তাকে একটা আলাদা সুবিধা দিতে হবে। অর্থাৎ যেই সুবিধার দ্বারা বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হবে। তো এই পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো এই যে বিভিন্ন দেশের মধ্যে এই ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি করা। তো বাংলাদেশ কিন্তু সবার প্রথমে যেই দেশের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করলো সেটি হলো জাপান। এই জাপানের সাথে এই পার্টনারশিপ এগ্রিমেন্ট করার কারণে কিন্তু বাংলাদেশ কিছু সুযোগ সুবিধা পাবে, যেটা মূলত বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই দরকার হবে এবং নবনির্বাচিত তারেক রহমানের জন্য বাংলাদেশের এই চুক্তিগুলো খুবই প্রয়োজন হবে। তো বাংলাদেশ প্রথম যে সুবিধা পাবে সেটি হলো জাপানের বাজারে বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত একটা সুবিধা পাবে, অর্থাৎ বাংলাদেশের পণ্যের জন্য ডিউটি ফ্রি অ্যাক্সেস থাকবে। তো এই যে জাপানের পণ্যের বাজারে যে পণ্যদ্রব্য রপ্তানি হবে জাপানে, সেই পণ্যদ্রব্যের 98% পণ্যে কিন্তু শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। বিশেষ করে আমাদের যে তৈরি পোশাক আছে আরএমজি খাতের জন্য, তো এই তৈরি পোশাক খাতের জন্য কিন্তু এটি একটি বড় ধরনের স্বস্তি। আপনারা জানেন আমরা কিন্তু বিপুল পরিমাণ পণ্যদ্রব্য জাপানে রপ্তানি করি, তারা কিন্তু আমাদের ভালো একটা রপ্তানি ডেস্টিনেশন। তো এই কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব সবসময় থাকবে। দ্বিতীয়ত যে বিষয় আছে সেটি হলো, আপনারা জানেন যে জাপান কিন্তু বাংলাদেশে সরাসরি অনেক টাকা বৈদেশিক বিনিয়োগ করে, অর্থাৎ জাপান থেকে কিন্তু আমরা এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু বড় একটা অংশ পাই। তো বাংলাদেশে যে নারায়ণগঞ্জে 2500 একটা জায়গা আছে জাপানি অর্থনৈতিক অঞ্চল, এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু সমগ্র বিনিয়োগটাই কিন্তু জাপান থেকে আসে। একই সাথে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি যারা আছে, হুন্ডা আছে, টয়োটা আছে, মিৎসুবিশি আছে, এই কোম্পানিগুলো কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে তাদের গাড়ির অ্যাসেম্বলিং এবং উৎপাদনের প্লান্ট স্থাপন করার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছে। তো এদেরকে যদি বাংলাদেশে আনা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে। একই সাথে জাপানের কথা বললেই তো আমাদের প্রথমে মাথায় আসে হলো দক্ষ জনশক্তি। আপনারা জানেন যে জাপানের সাথে যখন এইরকম একটা চুক্তি হয়, তখন কিন্তু আলটিমেটলি আমাদের আইটি সেক্টরের যে বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ারিং সেকশন বা দক্ষ নাচ, এই অংশগুলো কিন্তু খুব দক্ষ হয়ে উঠবে এবং এই
দক্ষ জনশক্তির কারণে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। একই সাথে আপনারা জানেন যে জাপান কিন্তু প্রযুক্তিগত একটা উন্নত দেশ, প্রযুক্তির দিক থেকে এত উন্নত দেশ আসলে পৃথিবীতে খুব কমই আছে। তো এই রকমের একটি দেশের সাথে যখন আমরা এই অর্থনৈতিক একটি চুক্তি করেছি, এই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে কিন্তু জাপান থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট কিন্তু আমরা পেতে যাচ্ছি। বিশেষ করে বন্দর ব্যবস্থাপনায় যে লজিস্টিক সাপোর্ট দরকার হবে, বা নবায়নযোগ্য জ্বালানির খাতে বা প্রযুক্তি খাতে যে সহযোগিতা প্রয়োজন, সেটি কিন্তু আমরা জাপান থেকে পাবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বে তেলের বিষয়ে একটা অর্থাৎ জ্বালানির সংকট কিন্তু তৈরি হচ্ছে। কাজেই ধীরে ধীরে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কিন্তু গুরুত্ব আরও বেশি দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। একই সাথে এটি কৃষিক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনবে, কারণ বাংলাদেশে কিছু কৃষি পণ্য জাপানে রপ্তানি করা হয়। তো যাই হোক বন্ধুরা, এই চুক্তিটা মূলত বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার চুক্তি। বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের পর 2026 সালের পর বাংলাদেশে যে বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ার কথা ছিল, সেই ক্ষতির মুখে কিন্তু এই চুক্তির কারণে আর পড়া হবে না বাংলাদেশের। আর রপ্তানি যে বৈচিত্র্যকরণ, সেটি কিন্তু বাংলাদেশের রপ্তানি কিন্তু একটা খাত, অর্থাৎ তৈরি পোশাক খাতের উপর আমাদের রপ্তানি নির্ভরশীল। এখন এই তৈরি পোশাক রপ্তানি খাতকে যদি আমরা করি, ডাইভার্সিফিকেশন করি, বৈচিত্র্যময় করি, সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন নতুন যে ঔষধ শিল্প আছে, চামড়া শিল্প আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, এই পণ্যের জন্য কিন্তু আমরা আমাদের রপ্তানির নতুন নতুন দুয়ার খুঁজে পাবো। একই সাথে জাপান কিন্তু বরাবরই একটা জিনিসের উপর খুবই গুরুত্ব দিয়েছে, সেটা হলো বাংলাদেশকে জাপান চায় যে বাংলাদেশকে এশিয়ার একটি বাণিজ্যিক হাব হিসাবে তৈরি করতে চায়। বিশেষ করে জাপানের যে বিগত যে মারা গেছেন যে প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে, উনি কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলেন, যে বিগ বির অধীনে কিন্তু মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করার কথা আছে বা ছিল। তো এই যে প্রকল্প, অর্থাৎ বাংলাদেশকে একটা অর্থনৈতিক হাব হিসাবে প্রতিষ্ঠা করার যে একটা প্ল্যান জাপানে রয়েছে, তো সেইটা বাস্তবায়ন হলে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে একটা আসলে পলিসিগত একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তো যেই কারণে আসলে আমাদের গোটা অর্থনীতি একটা ভালো দিকে চলে যাবে বলে আশা করা যাচ্ছে। তো বাংলাদেশ ও জাপানের মধ্যে ইতিমধ্যে কিন্তু যৌথভাবে কয়েকটি জয়েন্ট স্টাডি শেষ হয়েছে, এবং এই চুক্তির যে সুফল সেটা হয়তো বাংলাদেশ 2026-এর মধ্যবর্তী সময়কাল থেকেই পেতে শুরু করবে। তো এটা মূলত কোনো শুধুমাত্র কেবল এটা বাণিজ্য চুক্তি নয়, বরং এটা আগামী যে 10 বছর, আগামী দশকে এটি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা এবং বাংলাদেশের শিল্পায়নের জন্য এটি খুবই গুরুত্বতার সাথে এই চুক্তি তার ভূমিকা পালন করবে বলে বিভিন্ন বিশ্লেষকগণ মনে করেন। তো বন্ধুরা, আমরাও মনে করি যে এই চুক্তির কারণে বাংলাদেশের যে একটা অর্থনৈতিক বিপর্যয় সামনে পড়ার কথা ছিল, সেই বিপর্যয়ের মধ্যে আর বাংলাদেশ পড়বে না। আর আপনারা জানেন যে জাপান কিন্তু আমাদের খুব পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের খুব বিপদে আপদে, খুব ক্রাইসিস মোমেন্টে কিন্তু আমরা সবচেয়ে যে বেশি সহযোগিতা যেই দেশ থেকে পেয়েছি, সেটি কিন্তু জাপান। তারা আসলে আমাদের প্রকৃত বন্ধু। আর এরকম বন্ধুর সাথে একটা চুক্তি করতে পারাটা আসলে খুব ভাগ্যের ব্যাপার, এবং কি বলবো, এটা আসলে উৎসাহদায়ক একটা চুক্তি। তো যাই হোক বন্ধুরা, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য খুব ভালো কাজ করবে। তো এরকম বাংলাদেশ আরও অনেক দেশের সাথে এরকম অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তি করুক, আমরা সেটাই চাই, যাতে করে বাংলাদেশের অর্থনীতি আরও ভালো হয়ে চলে এবং বাংলাদেশের দারিদ্রতা দূর হয়, এবং বাংলাদেশের মানুষজন, জনশক্তি যারা আছে, তারা কর্মসংস্থানের নতুন নতুন পথ খুঁজে পায়। তো বন্ধুরা, ভালো থাকবেন আপনারা সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।